উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে নদ নদীর পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রামের সদরের ধরলা নদীর পাড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। কেমন দেখছেন নদ নদীর পানির পরিস্থিতি? আসলে পানির বিপদসীমার উপরে উঠছে কিনা, সেই সাথে আসলে এলাকাবাসীকে সুরক্ষা দিতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? জি, আপনি আসলে এই মুহূর্তে কুড়িগ্রামের কিন্তু সবগুলো নদ নদী, ছোট বড়, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার যেটি রয়েছে, তো সেই নদীগুলোর পানি এখনো বিপদ সীমা আসেনি। এটি ঠিক। কারণ হচ্ছে যে অভ্যন্তরীণ যে বৃষ্টিপাত সেটিও যেমন এখনো পুরোদম এদিকে শুরু হয়নি। তবে যেটি মানে পানি উন্নয়ন বোর্ড যেটি বলতেছে যে তাদের কাছে যে পূর্বাভাস রয়েছে সেটি উজানে যে আসামের যে পানি রয়েছে, ভারতের যে কয়েকটি অঞ্চলে যে প্রবল বন্যা হয়েছে, তো সেটি কুড়িগ্রামের ব্রহ্মপুত্র হয়ে যেহেতু বাংলাদেশে প্রবেশ করে, তো সেটা তারা যে বলতেছিল যে আগামী 72 ঘন্টার আগে এটি বলা যাচ্ছে না যে সেটা কি পরিমাণ বাংলাদেশে ব্রহ্মপুত্র দিয়ে তারা প্রবেশ করবে, এটি তারা এখনো তাদের ফোরকাস্টে বলতে পারছে না। তবে আশঙ্কার কথা যেটি তারা জানাচ্ছে যে যেহেতু ব্রহ্মপুত্রই হচ্ছে আসামের পানিটা নেমে যাওয়ার একটা বড় একটা রাস্তা, সেই কারণে এই দিক থেকেই হয়তো পানিটা নেমে যাবে। সেই কারণে তখন নাগাদ হয়তো যে ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর সঙ্গে কানেক্টিং নদী যেটি কুড়িগ্রামে রয়েছে সেগুলোতে প্লাবিত হবে। তবে তারা আরও জানিয়েছে যে প্লাবিত হলেও এখনো যেহেতু বাংলাদেশে কুড়িগ্রামের যে নদীগুলো রয়েছে সেগুলো অনেক নিচে রয়েছে, এখনো তার বিপদ সীমার থেকে অনেক নিচে রয়েছে। তো সে কারণে সে পানি, আসামের যে পানিটা, বন্যার পানিটা আসার কথা, তো সেটি এত সহজেই বিপদ সীমা পার হতে পারবে না, কারণ যেহেতু অনেক নিচে রয়েছে বিপদ সীমা। তবে নিচু এলাকা যেগুলো রয়েছে, চর অঞ্চল রয়েছে, দ্বীপ চর অঞ্চল রয়েছে, সেইগুলো জায়গায় অনেক জায়গায় পানিবন্দী হওয়া থেকে শুরু করে পানি প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে, তারা যেটি জানিয়েছে। তবে তারা আরো জানিয়েছিল যে নদীর পাড়ের যে তার সার্বক্ষণিক গতিবিধি আসামের পানি, তারা সেটা তারা পর্যবেক্ষণ করছে। সেই অনুযায়ী মানুষকে তাদের যে মানে বন্যার পূর্বাভাস দেওয়ার যে কাজটি সেটি তারা করতেছে। তো আপনি এই মুহূর্তে সবগুলো নদী স্বাভাবিক অবস্থা রয়েছে বন্যার। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম। তুহিন, ধন্যবাদ আপনাকে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে নদ নদীর পানি। লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুফিয়ান আল হাসান। কথা বলবো তার সাথে। সুফিয়ান, কেমন দেখছেন নদ নদীর পানির পরিমাণ, সেই সাথে আসলে কোনোভাবে এটি সাধারণ মানুষের জীবনমান চলাচলে ব্যাহত করবে কিনা? আমাদের একটি এলাকায় যেখানে আসলে তিস্তা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তিস্তার দুপাশে যে আবাদি বা ফসলি যে জমিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এতে কিন্তু যারা এই তিস্তার যে স্থায়ী বাসিন্দা আছে তারা কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতির মুখে পড়ছে। তাদের যে ফসলি জমিগুলো আছে, যে সে জমিগুলো থেকে কিছুদিন বাদেই কিন্তু ফসল উৎপাদন হতো, সেই ফসলি জমিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন আসলে যে এখানে যে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করে থাকে, তিস্তার দুপারে যে বাঁধের কাজ করে থাকে, যে জিও ব্যাগগুলো ফেলার কাজ করে থাকে, তারা বারংবার পানি উন্নয়ন বোর্ডকে জানার পরেও পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না এই বাঁধগুলো রক্ষার্থে। আমরা এই স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে আরো জেনেছি যে তারা বেশ কয়েকবার জেলা প্রশাসন থেকে শুরু করে সবাইকে বারবার বলছে, ফোন দিয়ে এবং যোগাযোগ করে সবাইকে বারবার বলার চেষ্টা করছে যে তারা খুব বিপদের মুখে আছে, কিন্তু তাদের কোনো কথাই তারা কর্ণপাত করছে না, এমনটাই জানাচ্ছিলেন এখানকার স্থানীয় বাসিন্দারা। আমরা আরো কথা বলেছিলাম তাদের সাথে, তারা যেমনটা বলছিল যে এই তিস্তা পারে তাদের জীবন গেল দুঃখে, তারা এখন পর্যন্ত অনেকেই বৃদ্ধ হয়ে গেছে, তারা কোনো সুখের দেখা পাচ্ছে না। তারা আসলে চাচ্ছে মৃত্যুর পরে তাদের যে কবরটি আছে সেটি যদি তারা টিকিয়ে রাখতে পারে, এটি হচ্ছে তাদের কাছে বড় পাওয়া। তারা যেমনটা চাচ্ছেন যে তিস্তাবাসী সরকারের কাছ থেকে কোনো ধরনের সরকারি সহযোগিতা, রিলিফ টিলিফ কোনো কিছুই চাচ্ছে না। তারা যেমনটি চাচ্ছে সেটি হচ্ছে যে তিস্তার বাঁধ, শক্তমুক্ত একটি বাঁধ চাচ্ছে, অথবা তিস্তা যে মহাপরিকল্পনার যেটি দেওয়ার কথা সরকারের সেটি চাচ্ছে, এমনটা জানাচ্ছিলেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তবে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙনের দেখা দিলেও এখন পশ্চিমের নিচেই কিন্তু চলছে তিস্তার পানি। এই ছিল লালমনিরহাট থেকে সব। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।